গুলশানের নীরব ঝরঝরে বাগানটা যেন প্রতিদিন নতুন করে ফুটে ওঠে, যেন কারো অপেক্ষায়। জুইয়ের শাড়ি, কাচের দেয়ালে পড়ে থাকা সকালের আলো, ছাদের ধারে নরম বাতাস, সব কিছু ঠিকই আছে, তবু ওমর করিমের চোখে এ দৃশ্য আর রং তোলে না। তিনি দাঁড়িয়ে থাকেন বিশাল লাইব্রেরির জানালার পাশে, তাকিয়ে থাকেন, এবং মনে মনে হিসেব কষেন, ৭ বছর ধরে কত হাসপাতাল, কত দীর্ঘ রাত, কতবার নিজের কাছে প্রশ্ন করা হয়ে গেছে, আর কিছুই কি সম্ভব নয়। ৭ বছর আগে মুহাম্মদ করিম আর আহমেদ করিম জন্ম নেয়ার মুহূর্তটিতেই তার জীবন একসঙ্গে আলো অন্ধকারে ভেঙে পড়েছিল। যমজ সন্তান, কিন্তু তাদের জন্মের সঙ্গে সঙ্গে তিনি হারিয়েছিলেন তার স্ত্রীকে, যে ছিল তার জীবনের সবচেয়ে বড় সহচর। মা নেই, বাড়িটা নিস্তব্ধ, আর ডাক্তাররা বলেছিলেন শিশুরা কর্টিক্যাল ব্লাইন্ডনেস, অর্থাৎ মস্তিষ্কীয় দৃষ্টিহীনতায় ভুগছে, সম্পূর্ণ উন্নতির কোনো সম্ভাবনা নেই। কি সেই একটি বাক্য যেন ধীরে ধীরে তার বাড়ির প্রতিটি ঘরে, প্রতিটি দেয়ালে, প্রতিটি নীরবতায় গিয়ে বসে। ওমর ব্যবসায় সফল, খেরেম থ্যাকের সদর দপ্তর গুলশানে, প্রভাবশালী বোর্ডরুম, উঁচু দরের সিদ্ধান্ত, পরপর সাফল্য। কিন্তু বিজনেসের সব আলমলান হয়ে যায় যখন উপরের ঘর থেকে ভেসে আসে ২ শিশুর ক্ষীণ কান্না, যেন কারো হৃদয়ের উপর এক হাতে চাপ দিয়ে রাখা হয়েছে। তিনি চিকিৎসা চালিয়ে গেছেন দেশে বিদেশে, ধানমন্ডির নামকরা চক্ষু বিশেষজ্ঞ থেকে শুরু করে ইউরোপের প্রাইভেট ক্লিনিক, খরচের খাতায় শূন্যের পর শূন্য। তবু শেষ লাইনে সবসময় একই রায়, অসম্ভব। বাড়ির ভিতর কঠোর নিয়ম। সাইদা বেগম, বহুদিনের পেশাদার কেয়ারগিভার, ২ শিশুর কি রুটিন খু দেখতেন, ঘর অন্ধকারে ঢেকে রাখা, মোটা পর্দা টানা, তীব্র আলো থেকে দূরে রাখা, খেলনা থাকলেও স্পর্শের চেয়ে দূরে। যুক্তি একটাই, আলো তাদের ক্ষতি করে, কি শিশুরা খেলাধুলায় আগ্রহ হারায়, সুরের চেয়ে কান্না, প্রশ্নের চেয়ে দীর্ঘশ্বাস, জানালার চেয়ে দেয়াল, এসবই যেন ওদের পৃথিবী। ঠিক এই সময়ে এক সকালে গেটে নেমে আসে একটি সিএনজি। ভেতর থেকে নামে ইশরাত জাহান, গাজীপুরের মেয়ে, হাতে সাধারণ নথিপত্র, মুখে ক্লান্তি ঢেকে রাখা এক দ্বিধা। বেলা ফুরোবার আগেই তার ইন্টারভিউ। বয়স কেবল ২৬, তবু জীবন তাকে দ্রুত বট করে দিয়েছে, অর্থকষ্ট, মায়ের অসুস্থতা, আর এক ছোট ভাই যে একসময় আংশিক দৃষ্টিহীনতায় ভুগেছিল। ভাইকে ঘিরে কেটেছে তার কৈশোর, স্পর্শ, শব্দ, গন্ধ, সবকিছু দিয়ে কেমন করে একটি বালক পৃথিবী বুঝতে শেখে সে জানে। ভাইটি আর বেঁচে নেই, একটা দুর্ঘটনা তাকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু ইশরাতের ভিতরে থেকে গেছে এক প্রতিজ্ঞা, যদি আর কোনো শিশুর কাছে পৌঁছাতে পারি, ভুলে যাওয়া কোনো আলোর সুতো ধরে তাকে বাইরে আনব। গার্ড ফোন করল, ম্যাডাম এসেছে। কি ওমর করিম কপালের ভাঁজ সরিয়ে বললেন, পাঠিয়ে দিন। কি মার্বেলের সিডি দিয়ে নামতে নামতে তিনি বুঝে নিলেন, বাড়ির রুটিন চলবে, ব্যক্তিগত জীবন যতই তোলপাড় হোক। হোলঘরের ক্রিস্টাল ঝাড়বাতির নিচে ইশরাত সোজা হয়ে দাঁড়িয়ে। কালো চুল পনিটেইলে বাঁধা, শাড়ি সাদামাটা কিন্তু পরিপাটি, হাতে ফাইল। চোখে এক ধরনের সতর্ক শান্তি, যা কেবল দায়িত্বশীলদের চোখে থাকে। আপনি ইশরাত জাহান? ওমর করিম হাত বাড়িয়ে দিলেন। জি সম্মানিত স্যার। ইশরাত মৃদু মাথা নোয়ালেন। বাড়ি বড়, নিয়ম কড়া। কাজ মূলত পরিচ্ছন্নতা, শৃঙ্খলা। বাচ্চাদের থেরাপি বা রুটিনে হস্তক্ষেপ করবেন না, এটা স্পষ্ট। কথাগুলো মাপা, কিন্তু বিষণ্ণ, যেন আগেই ক্লান্ত। ইশরাত ধীর গলায় বলল, আমি নিয়ম মানি স্যার। তবে কি সে থামল? ঠিক সেই মুহূর্তে উপরতলা থেকে দীর্ঘ কান্না ভেসে এল, কিছুটা থেমে থেমে, কিছুটা নরম, তবু ধারালো। ইশরাতের বুকের ভেতর কম্পন ছড়িয়ে গেল, এমন কান্নার ধ্বনি সে চেনে। এটা ক্ষুধা বা জেদ নয়, এটা এক ধরনের শূন্যতা, যা ভাষাহীন। ওমর সামান্য চোখ বুঝলেন, কপালের দুধারে আঙুল ঘষে নিলেন। আমার ছেলেরা, তিনি বললেন, জোড়া বাচ্চা, ৭ বছর, বিশেষ চাহিদা। তাদের মা জন্মের দিনেই কি কথা গিললেন, বাকিটুকু বললেন না। তারপর কঠোর স্বরে ফিরে গেলেন, বেতন ভালো, সপ্তাহে ছুটি থাকবে। আপনাকে শুধু বাড়িটা নিখুঁত রাখতে হবে। বাচ্চাদের রুটিনে কিছু করবেন না, কেয়ারগিভার আছে গি। ইশরাত জানে তার দরকার কাজ। মায়ের চিকিৎসা, বাড়ি ভাড়া, মাসের বাজার, সব কিছুর হিসেব মাথায়। কিন্তু কাজের দরকারের চেয়ে বড় হয়ে দ্বিতীয় দিনের ভোরে ইশরাত পেছনের দরজা দিয়ে ঢুকল, ছাপি ভর্তি পরিষ্কারের সরঞ্জাম। রান্নাঘর টবে ঝুনঝুনি আওয়াজ তুলল, দেয়ালে টানানো রুটিন শীট চোখে পড়ল, প্রতিটি খোপের সময়, শ্বাসের মতো নিয়মিত। ঠিক সেই সময়ে সিডি বেয়ে নেমে এলেন ওমর, ফোন কানে, সংখ্যার ভাষায় কথা বলছেন। মাথা নেড়ে কি সুপ্রভাত, কি ইশারা, তারপর তিনি অফিসে ঢুকে দরজা টেনে দিলেন। উপরের ঘরে কান্না থামেনি আজও। ৯:৩০ পর সাইদা বেগম বাচ্চাদের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলেন, চা ও হালকা নাশতা আনতে। দরজাটা আধখোলা পড়ে রইল। ইশরাত থমকে দাঁড়াল।
সে জানে এটা তার দায়িত্বের বাইরে। কিন্তু কখনো কখনো বাইরের 1 ইঞ্চি হয় ভিতরের দিকে যাওয়ার দরজা। সে নরম পায়ে এগিয়ে গেল। ঘরের ভেতর 2 শিশু, একই মুখাবয়ব, পাতলা চুল, ফ্যাকাশে আলো বসে আছে। বড় চেয়ারে দুলছে, বুকের ভেতর নামনা-জানা এক শূন্যতা। ঘরের সব পর্দা টানা, জানালায় দিনের আলোর কোনো ছায়া নেই। ইশরাত থমকে দাঁড়াল, কাঁধের উপর ঝুলে থাকা কাচ পরিষ্কারের স্প্রে বোতলটিকে হাতে নিল। মুখে হাসি এনে বলল, হ্যালো ছোট্ট রাজপুত্রেরা, আমি ইশরাত আপা। আজ বাড়িটা চকচক করবে, জানো? দুটি মাথা একসঙ্গে শব্দের দিকে সামান্য ঘুরল, শুধু কান দিয়ে নয়, জেন উপস্থিতি ধরার চেষ্টা। ইশরাত বোতামের মাথায় চাপ দিল, ছপ ছপ শব্দে বাতাসে ছিটে গেল ক্ষণিক সুগন্ধ। মুহূর্তেই কান্না চিৎকার থমকাল, ছোট্ট ঠোঁটের কোণে না বলা হাসি ফুটল। ইশরাত আবার ছপ ছপ, এইবার ছন্দ বানিয়ে। জানালাটা করবে ঝকচকে, শুনতে পাচ্ছ? শিশুদ্বয় নড়েচড়ে বসল। একজন নিঃশব্দে ঠোঁট নাড়ল, অনুকরণ করার চেষ্টা। সে স্পঞ্জটা কাচে বুলিয়ে খসকস একটা মৃদু তাল তুলল, বোতলটাকে টেবিলে টুক করে ঠুকে ছোট্ট তাল দিল, শব্দের গ্রিডে খেলনা বানাল। মাত্র 10 মিনিটে ঘরের বাতাস বদলে গেল, কান্না বদলে কৌতূহল, শূন্যতা বদলে খেলা। ইশরাত বুঝল, শিশুরা শুধু শুনছে না, শব্দের উৎসাহ ধরছে। বামদিকে শব্দ হলে বামদিকে মাথা, ডানদিকে হলে ডানদিকে। সম্পূর্ণ অদৃষ্ট এই শব্দজোড়া তার মনে প্রশ্ন তোলে। ঠিক তখনই দরজায় সাইদা, কপাল গেথে। আপা, আপনি ভিতরে কেন? আপনাকে তো বলা হয়েছে বাচ্চাদের রুটিনে হাত দেবেন না। ইশরাত মাথা নাড়ল। জি, দুঃখিত। ঘর পরিষ্কার করতে করতে ওরা কথা বলছিল। সাইদা সন্দেহের চোখ সরিয়ে নিয়ে বলল, দয়া করে নিয়ম মানবেন। ইশরাত জানালার দিকে তাকাল। পর্দাগুলো ভারী, আলো প্রায় পুরোপুরি গিলে খেয়েছে। তার ভিতরের কণ্ঠ বলল, এত অন্ধকার কি সত্যিই সুরক্ষা? পরদিন ওমর যখন মিটিংয়ে বেরিয়ে গেলেন আর সাইদা রান্নাঘরে, ইশরাত খুব ধীরে 1 ইঞ্চি পর্দা সরাল। ঘরে ঢুকে পড়ল একটি সরু আলোর দাগ, ধুলোর ভেতর নাচতে থাকা সোনালি কণা। যেটা ঘটল তা তাকে স্থির করে দিল। দুটি ছোট মাথা একসঙ্গে ওই আলোর রেখার দিকে ঘুরল। একজন ফিসফিস করে বলল, এটা অন্যরকম। কি আরেকজন বলল, মনে হচ্ছে উজ্জ্বল। ইশরাত হাত তুলে আলোর পথে ছায়া ফেল। এখন? সে ধীরে জিজ্ঞেস করল। অন্ধকার হল, ছোট্ট উত্তর। সে আবার হাত সারাল। এখন? আবার উজ্জ্বল। তার বুকের ভেতর ঢেউ তুলল এক অচেনা আনন্দ ও শঙ্কার মিশ্রণ। সে জানে, সত্যিকার কি সম্পূর্ণ অদৃষ্ট শিশু এভাবে আলোছায়া ধরতে পারে না। ধীরে ধীরে সে হাতের কাজ গুছিয়ে নিল, কিন্তু মাথায় গুনতে লাগল। প্রথম সূত্র, শব্দে দিক নির্ণয়। দ্বিতীয় সূত্র, আলোতে সাড়া। তৃতীয় সূত্র, পরিবর্তন বুঝে বলা। সেদিন দুপুরে সুযোগ পেয়ে সে লাইব্রেরির টেবিলে রাখা পুরনো মেডিকেল ফাইলটা দেখল। চোখ কাঁপছে, হৃৎপিণ্ড বিকেলের মেঘের মতো ভারী। প্রথম দিকের রিপোর্ট, 3 মাস বয়সে, 1 লাইনে লেখা, আংশিক আলোসাড়া থাকতে পারে, ফলোআপ দরকার। কি পরের রিপোর্টগুলোতে সে লাইন উধাও। বদলে আছে একই রায়, সম্পূর্ণ অপরিবর্তনীয়। ইশরাত চোখ বন্ধ করল। ঠিক করল, আজই বলব। সন্ধ্যায় ওমর ফিরলেন। মুখে দিনের ক্লান্তি, চোখে অনিদ্রার রেখা। ইশরাত হলঘরে অপেক্ষা করছিল। স্যার, 2 মিনিট, শুধু 2 মিনিট, শুনবেন? ওমর থেমে তাকালেন, এক ধরনের সতর্কতা ও ক্লান্তি মিশে থাকা দৃষ্টি। আপনি জানেন আমি নিয়ম ভাঙতে চাই না। তবু আমি দেখেছি, আপনার ছেলেরা পুরোপুরি অন্ধ নয়। ওরা আলোছায়া বোঝে, শব্দের দিক চেনে, পরিবর্তন ধরতে পারে। আমার মনে হচ্ছে শতকরা কিছু অংশ দৃষ্টি ওদের আছে, যেটা উন্নয়নযোগ্য। ওমরের মুখে বজ্র নেমে এল, আসার জন্য নয়, ভয় থেকে। এটা অসম্ভব, তিনি বললেন। দেশবিদেশে 15 ডাক্তার বলেছে, সম্পূর্ণ। ইশরাত মাথা নোয়াল, কিন্তু কণ্ঠ দৃঢ়। সম্ভব হলে আমরা একটা শেফ ছোট পরীক্ষা করতে পারি, স্যার। আলোছায়া, উচ্চ কন্ট্রাস্ট অবজেক্ট, বাচ্চাদের কষ্ট না দিয়ে। আমি কিছুই করব না, যা বারণ। শুধু পর্যবেক্ষণ। আপনি সামনে বসে থাকবেন। উত্তরের আগেই সিডি বেয়ে ছুটতে ছুটতে নেমে এল 2 ছোট্ট প্রাণ। বাবা, আলো খেলি? তারা হাসতে হাসতে বলল। ওমর এক মুহূর্তের জন্য তাকিয়ে রইলেন, এ হাসি তিনি কতদিন দেখেননি। ইশরাত প্রস্তাব দিল, কিছুক্ষণ আপনার সামনে করি। হলঘরে পর্দার কোনায় সূর্যের শেষ রেখা ঝুলে আছে। ইশরাত ধীরে 1 ইঞ্চি পর্দা সরাল, পালকের মতো হালকা করে। 2 শিশু সেই আলোর দিকে মাথা ঘোরাল। সে হাত উঠিয়ে ছায়া ফেল। বাচ্চারা বলল, এখন অন্ধকার। সে হাত সরাল,
আবার উজ্জ্বল, তারপর স্প্রে বোতলের ছপ ছপ আর টেবিলের উপর টুকটুক, দিক বদলে বদলে। দুই শিশু ঠিকঠাক দেখাল, বামে ডানে কি কখনো ভুল না। ওমরের বুকের ভেতর যেন চুপিসারে কিছু ভেঙে পড়ল, নিঃশব্দ এক দেয়াল। অনেকক্ষণ পর তিনি বললেন, গলায় কাঁপুনি মানে? তারা পারে? ইশরাতের চোখে জল চিকচিক করল। মানে আশা আছে, সে ফিসফিস করল। আর আশাই তো যাত্রার প্রথম আলোগ্রী। দূরের আজানের সুর বাড়ির উপর নেমে এল। সেই সুরের ভেতরে ঝিলমিল ধুলো, সরু আলোর ভঙ্গিতে দাঁড়িয়ে ওমর করিম দেখে নিলেন, তার বাড়িটা যেভাবে এতদিন নীরবতায় ডুবেছিল, সেখান থেকে যেন একটি সরু নৌকা ভেসে উঠছে, নৌকার নাম সম্ভাবনা। ঠিক আছে, তিনি বললেন অবশেষে, আগামীকাল থেকে আমার সামনে শিশুদের কষ্ট দেবে না, এমন সব নিরাপদ ভিজুয়াল স্টিমুলেশন তুমি করবে। আর আমি আবার নতুন করে বিশ্বাস করার চেষ্টা করব। ইশরাত মাথা নাড়ল, জেন দীর্ঘদিনের ভেতরের প্রতিজ্ঞা আজ প্রথমবারের মতো আলো পেল। সে জানে পথ লম্বা, সামনে আছে সংশয়, প্রতিরোধ, ক্ষমতার দেয়াল। কিন্তু প্রথম ইঞ্চি আলো যখন ঘরে ঢোকে, তখন সবচেয়ে কঠিন কাজটি হয়ে যায়, অন্ধকারের অকাট্যতা ভেঙে ফেলা। আজ সেই কাজ শুরু হয়েছে। দিন পাল্টালেও গুলশানের বাড়ির ভেতরের পরিবেশ অপরিবর্তিত। অতি পরিষ্কার পরিচ্ছন্ন হল ঘর, ঝাড়বাতির নিচে নিস্তব্ধতা, সব জেন ঝলমলে অথচ নিঃশ্বাস শুদ্ধ। নতুন নিযোগপ্রাপ্ত ইশরাত জাহান এখনও মানিয়ে নিতে শিখছে। কাজের তালিকা লম্বা, কিন্তু সবকিছুর উপরে এক কঠিন নির্দেশ, শিশুদের রুটিনে হাত দেওয়া যাবে না। দ্বিতীয় সকাল। রান্নাঘরের মেঝে মুছতে মুছতে ইশরাত শুনল, উপরতলা থেকে আবারও সেই দীর্ঘশ্বাস মিশ্রিত কান্না। কান্না যা থামে না, যা থামাতে কেউ চায় না। চারপাশে কর্মচারীদের পায়ের শব্দ, কেউ যেন অচেনা কণ্ঠকে পাত্তা দিতে চায় না। মনে হল এই কান্না যেন গৃহের অংশ হয়ে গেছে, ফার্নিচারের মতো, ঝাড়বাতির মতো, অনাদিত অথচ স্থায়ী। সকাল 9:30টার দিকে ওমর করিম বেরিয়ে গেলেন মিটিংয়ে। কানে মোবাইল ফোন, ঠোঁটে ক্লান্ত আদেশ। ইশরাত মাথা নোয়াল, তিনি ফিরেও তাকালেন না। কিছুক্ষণ পর সাইদা বেগম, দীর্ঘদিনের কেয়ারগিভার, চলে গেলেন রান্নাঘরে। সুযোগটা অচিন্তিতভাবে হাজির হল। ঘরের দরজাটা আধখোলা, ভেতর থেকে কান্না ছলছল ভেসে আসছে। ইশরাত থামল, শ্বাস আটকাল। তার অন্তরে এক অদ্ভুত টান, নিয়ম ভাঙার ভয় আর শিশুকান্নার অনিবার্য ডাকে সাড়া দেওয়ার তাগিদ। পা টিপে ভেতরে গেল। ঘরটা পর্দায় ঢাকা, আলোহীন অন্ধকার। মাঝখানে বড় দুটো চেয়ারে বসে আছে মুহাম্মদ আর আহমেদ। মুখে নীরব বিষণ্ণতা, কাঁধ দুলছে সামনে পিছনে। চারপাশে খেলনা থাকলেও তারা তাতে হাত দেয় না। এক কোণে বসে সাইদা ফোনে ডুবে, যেন কান্নার অস্তিত্বই নেই। ইশরাত কাঁধের ঝোলার ভেতর থেকে পরিষ্কারের স্প্রে বোতল বের করল। আলতো চাপ দিল, ছপ ছপ আওয়াজ হল, সঙ্গে হালকা সুগন্ধ। মুহূর্তেই কান্না থেমে গেল। দুই ছোট মাথা একসঙ্গে শব্দের দিকে ঘুরল। ইশরাতের চোখে পানি চিকচিক করল, এ যে আশ্চর্য সাড়া। সে হাসিমুখে বলল, শুনছ? জানালা চকচক করার জাদু। এই বোতল আমার জাদুর কাঠি। আহমেদ কৌতূহলী কণ্ঠে ফিসফিস করল, আরও করক। ইশরাত আবার চাপ দিল, এবার ছন্দ মিলিয়ে। দুই শিশুর ঠোঁটে লুকোনো হাসি ফুটে উঠল। মুহাম্মদ হঠাৎ হাসল, একটা মুক্ত, অবাধ হাসি, হয়তো মাসের পর মাসে প্রথমবার। ইশরাত স্পঞ্জে ঘষে খসখস শব্দ তুলল, টেবিলে টুকটুক আওয়াজ করল, একটা ছোট্ট তাল। দুজন মিলে সাথে সাথে দিক চিন, বামে ডানে কি? সে হতবাক হয়ে বুঝল, এরা শুধু শুনছে না, বরং শব্দের উৎসের দিকও নির্ধারণ করছে। ঠিক তখনই দরজায় সাইদা ফিরে এল। দৃশ্য দেখে থমকাল। আপা, এখানে কেন? আপনাকে তো নিষেধ করা হয়েছে। ইশরাত সংকোচে বলল, জি দুঃখিত, ঘর পরিষ্কার করছিলাম। সাইদা বিরক্ত চোখে বলল, দয়া করে আর এরকম করবেন না। দরজা বন্ধ হতেই ইশরাত জানালার দিকে তাকাল। মোটা পর্দাগুলো আলোর সব চিহ্ন ঢেকে রেখেছে। তার বুকের ভেতর প্রশ্ন উকি দিল, আলো কি সত্যিই শত্রু? পরদিন সুযোগ পেলেই ইশরাত 1 ইঞ্চি পর্দা সরাল। ভেতরে ঢুকল সূর্যের সরু দাগ, বাতাসে নেচে বেড়ানো সোনালি ধুলো। তখনই দুটো মাথা একসঙ্গে সেই আলোর দিকে ঘুরল। মুহাম্মদ ফিসফিস করে বলল, এটা আলাদা। আহমেদ ধীরে বলল, হ্যাঁ, মনে হচ্ছে উজ্জ্বল। ইশরাত হাত তুলে আলোর পথে ছায়া ফেল। জিজ্ঞেস করল, এখন? অন্ধকার কি?
আবার হাত সরাল, এখন উজ্জ্বল ইশরাত শ্বাস আটকাল, এ দৃশ্য কোনো সম্পূর্ণ অন্ধ শিশুর পক্ষে সম্ভব নয়। পর্দা টেনে দিল, কিন্তু তার চোখে জ্বলে উঠল আসার প্রথম শিখা। সেই রাতেই সাহস করে লাইব্রেরির টেবিলে রাখা পুরনো মেডিকেল ফাইলটা হাতে নিল। পাতাগুলো উল্টে উল্টে হঠাৎ চোখ আটকাল এক লাইনে, ৩ মাস বয়সে আংশিক আলো সারা, ফলো আপ প্রযোজন, কিন্তু তারপরের সব রিপোর্ট থেকে সেই লাইনটা উধাও। বদলে শুধু এক কথাই বারবার লেখা, সম্পূর্ণ অন্ধত্ব। ইশরাত কাগজটা বন্ধ করল। বুকের ভেতর প্রতিজ্ঞা আরও দৃঢ় হল, এই সত্যি লুকোনো যাবে না। ঢাকার ভোরের আলো ধীরে ধীরে গুলশানের প্রাসাদের জানালায় এসে পড়ছে, কিন্তু ভেতরে এখনও ঘন অন্ধকার। পর্দাগুলো যেন বছর বছর ধরে আলো আটকানোর দায়িত্বে আছে। সেই অন্ধকার ভেদ করে আজ ইশরাত জাহান মনে মনে স্থির করেছে, যে সত্য সে দেখেছে সেটাকে আর অস্বীকার করবে না। সকাল ১০টার দিকে ওমর করিম কাজের জন্য বেরিয়ে গেলেন। বাকি বাড়ি প্রায় নীরব, শুধু ২ শিশুর কণ্ঠস্বর কোথাও যেন কাঁপতে কাঁপতে শোনা যায়। ইশরাত আবার তাদের ঘরে ঢুকল, হাতে আগের স্প্রে বোতলটা। দুজনের মুখে আজ কিছুটা আশা, যেন তারা অপেক্ষা করছে সেই অচেনা শব্দ খেলার জন্য। আজ নতুন কিছু খেলব, ইশরাত নরম গলায় বলল। কি সেটা? আহমেদ কৌতূহলী চোখে ফিসফিস করল। ইশরাত বোতলটা চেপে ছন্দ তৈরি করল, ছপ ছপ ছপ। মুহাম্মদ এক লাফে দাঁড়িয়ে হাসল। আমি চেষ্টা করব। সে নিজেও শব্দ নকল করার চেষ্টা করল। তার হাসি ঘরটাকে ভরিয়ে দিল, মাসের পর মাস পরে এমন হাসি বেজে উঠল। ইশরাত এবার খেলাটা বাড়াল। ডান দিকে গিয়ে শব্দ করল, তারপর বাম দিকে। আশ্চর্যের বিষয়, ২ শিশু মাথা ঘুরিয়ে সঠিক দিক চিনে নিল। এটা ডানে, এটা বামে। ইশরাতের বুক কেঁপে উঠল। মনে মনে ভাবল, এরা আলো না দেখলেও চারপাশ অনুভব করছে। তাহলে কি সত্যিই ওরা সম্পূর্ণ অন্ধ নয়? ১০ মিনিট কেটে গেল খেলায়। ২ শিশু প্রথমবারের মতো দীর্ঘ সময় ধরে হাসল, খিলখিল করে শব্দ করল, এমনকি একে অপরের হাত ধরে বোতলের আওয়াজ নকল করল। তখনই দরজায় কড়া নাড়ল। সাইদা বেগম ফিরে এসেছে। সে অবাক হয়ে দেখল, এতদিন যে বাচ্চারা কান্নায় ভেঙে পড়ত, তারা আজ দাঁড়িয়ে খেলছে, মুখে আনন্দ। কি হচ্ছে এখানে? সাইদা কঠোর গলায় জিজ্ঞেস করল। মুহাম্মদ উচ্ছ্বাসে বলল, আমরা আপার সাথে খেলছি। আলো অন্ধকার খেলা। সাইদা কপাল কুচকাল। আলো? তুমি আবার পর্দা খুলেছ? ইশরাত মাথা নোয়াল শান্ত কণ্ঠে বলল, শুধু একটু। ওরা ক্ষতি পায়নি, বরং সাড়া দিচ্ছে। সাইদা বিরক্ত স্বরে বলল, স্যার স্পষ্ট বলেছেন, রুটিনে হস্তক্ষেপ নয়। আলোর ক্ষতি হবে। কথাটা শুনে ইশরাতের ভেতরে বিদ্রোহ জেগে উঠল। সে নীরবে ভাবল, ক্ষতি নয়, বরং আলোই ওদের একমাত্র বাঁচার পথ। সন্ধ্যায় যখন ওমর করিম ফিরে এলেন, ইশরাত সাহস করে বলল, স্যার, আমি আপনার সাথে জরুরি কিছু আলোচনা করতে চাই। ওমর ক্লান্ত গলায় বললেন, কি ব্যাপার? আবার কোনো সমস্যা? ইশরাত কণ্ঠ দৃঢ় করল, আপনার সন্তানরা সম্পূর্ণ অন্ধ নয়। আমি পরীক্ষা করেছি, ওরা আলোছায়া বোঝে, দিক চিনতে পারে। এর মানে তাদের চোখে এখনও সম্ভাবনা আছে। ওমর হতবাক হয়ে দাঁড়ালেন। ৭ বছর ধরে যে কথাটা তিনি শুনেছেন, অসম্ভব, আজ প্রথমবার কেউ উল্টো বলল। কিন্তু ভেতরের সন্দেহ আর আঘাত তাকে থামিয়ে দিল। তুমি কি জানো কতজন ডাক্তার, কত কোটি টাকা আমি খরচ করেছি? সবাই এক বাক্যে বলেছে, কোনো আশা নেই। ইশরাত শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি ডাক্তার নই, কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি। আমার ছোট ভাই আংশিক দৃষ্টিহীন ছিল। আমি জানি কিভাবে আলোছায়া তার কাছে এক নতুন পৃথিবী খুলে দিত। আপনার সন্তানদের ক্ষেত্রেও আমি একই সাড়া দেখেছি। ঠিক সেই মুহূর্তে উপরতলা থেকে ছুটে এল ২ শিশু। বাবা, আজ আমরা আলো দিয়ে খেলা করেছি। আপা হাত নাড়লেই অন্ধকার হতো, আবার আলো হতো। ওমর বিস্ময়ে ছেলেদের দিকে তাকালেন, তারপর ইশরাতের চোখে চোখ রাখলেন। তার দৃষ্টিতে প্রথমবার ভেসে উঠল অবিশ্বাসের সঙ্গে মিশ্রিত আশার রেখা।
আগামীকাল আবার দেখাও আমাকে, তিনি ধীরে বললেন। ইশরাতের চোখ ভিজে উঠল। সে জানল যাত্রা শুরু হয়েছে, অন্ধকার ভেদ করে আলো ফেরার। পরদিন ভোর থেকে ইশরাত জাহান অস্থির। সে জানে আজকের দিনটাই নির্ধারণ করবে ওমর করিম তার কথা বিশ্বাস করবেন কিনা। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছিল, অথচ বাচ্চাদের কক্ষে মোটা পর্দা টানা, অন্ধকার ঘিরে রেখেছে প্রতিটি কোণ। নাস্তার পর ওমর নিজেই বললেন, আজ আমি দেখতে চাই তুমি যা বলছ সেটা সত্যি কিনা। কি তার গলায় এখনও অবিশ্বাস, তবে চোখে কৌতূহল ঝিলিক দিচ্ছে। ইশরাত ধীরে ধীরে ঘরে ঢুকল। মুহাম্মদ আর আহমেদ বিছানার পাশে বসে আছে, মুখে চাপা উদ্বেগ। ইশরাত নরম গলায় বলল, আজ একটা খেলা খেলব, তোমরা প্রস্তুত? আহমেদ মাথা নাড়ল, হ্যাঁ আপা গি। সে এগিয়ে গিয়ে পর্দার 1 ইঞ্চি সরাল। সূর্যের একটি চিকন রেখা ভেতরে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে দুটো মাথা একসঙ্গে ঘুরে গেল আলোর দিকে। ইশরাত ফিসফিস করে জিজ্ঞেস করল, কিছু বুঝতে পারছ? মুহাম্মদ বলল, উজ্জ্বল লাগছে গি। আহমেদ যোগ করল, তারপর হঠাৎ অন্ধকার ইশরাত এবার হাত তুলে আলো আটকাল। 2 শিশু একসাথে বলল, এখন অন্ধকার। হাত সরাতেই তারা উচ্ছ্বাসে বলল, আবার উজ্জ্বল ওমর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তার বুক কেঁপে উঠছিল প্রতিটি উত্তরে। 7 বছরের অন্ধকারের ভেতর দিয়ে হঠাৎ করে এক টুকরো আলো যেন তার নিজের চোখেও ধরা দিল। এবার টেবিলে টুকটুক আওয়াজ করল। 2 শিশু হাততালি দিয়ে হাসল। আমরা শুনতে পাচ্ছি। তাদের মুখে যে আনন্দ ছড়িয়ে পড়ল, তা ওমর করিম 7 বছর ধরে কখনো দেখেননি। চোখ ভিজে উঠল তার। গলা আটকে আসা কণ্ঠে বললেন, মানে তারা সত্যিই পারছে? ইশরাত ধীর স্বরে উত্তর দিল, হ্যাঁ স্যার। তারা পুরোপুরি অন্ধ নয়। সঠিক অনুশীলন আর উৎসাহ পেলে তারা আরও অনেক কিছু দেখতে পারবে গি। ওমর চেয়ারে বসে মুখ ঢেকে নিলেন। অনেকক্ষণ চুপচাপ থাকার পর ধীরে ধীরে বললেন, আমি কোটি কোটি টাকা খরচ করেছি, নামকরা ডাক্তার এনেছি। সবাই একসঙ্গে বলেছে অসম্ভব। আর তুমি বলছ এখনও সম্ভাবনা আছে? ইশরাত মাথা নোয়াল, হ্যাঁ সম্ভাবনা আছে। আমি নিজ চোখে দেখেছি গু। সেই মুহূর্তে মুহাম্মদ এগিয়ে এসে বাবার হাত ধরে ফিসফিস করে বলল, বাবা, আজ আমরা আলো দেখেছি গু। আহমেদও যোগ করল, এটা খুব মজার ছিল ওমরের চোখে জল গড়িয়ে পড়ল। তিনি ছেলেদের বুকে জড়িয়ে ধরলেন আর মৃদুস্বরে বললেন, আল্লাহ, এতদিন আমি শুধু অন্ধকার দেখেছি। আজ প্রথমবার মনে হচ্ছে আবার আলো ফেরার রাস্তা আছে গি। ইশরাতের বুকেও কাঁপুনি উঠল। সে বুঝল প্রথম প্রাচীর ভেঙে গেছে। এখন থেকে শুরু হবে সত্যিকারের যুদ্ধ, ডাক্তারদের অবিশ্বাস, প্রতিষ্ঠানের দেয়াল আর সমাজের সন্দেহের বিরুদ্ধে। কিন্তু অন্তত আজ এই বাড়ির ভেতরে আলো ফিরে এসেছে। ওই রাতের পর পুরো বাড়ির আবহাওয়া বদলে গেল। 7 বছর ধরে নীরবতায় ঢাকা গুলশানের প্রাসাদে প্রথমবার শোনা গেল সত্যিকারের হাসির শব্দ। কিন্তু আনন্দের সাথে সাথে ভয়ও উকি দিচ্ছিল, যদি সবটা ভুল প্রমাণ হয়। যদি ইশরাত যা দেখেছে সেটা সাময়িক কোনো প্রতিক্রিয়া হয়। পরদিন সকালে ওমর করিম নিজের চোখে দেখতে বসলেন। তিনি চেয়ারে গম্ভীর মুখে বসে, আর ইশরাত আলতো করে বাচ্চাদের সামনে দাঁড়াল। হাতে রঙিন কাগজের কিছু টুকরো, লাল, নীল, সবুজ। এগুলো সে কিনে এনেছে গাজীপুরের এক সস্তা দোকান থেকে, শুধু পরীক্ষা করার জন্য। মুহাম্মদ, আহমেদ, আমরা আজ রঙের খেলা খেলব, ইশরাত বলল। রং? মুহাম্মদ অবাক গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ, আলো কেমন লাগে সেটা বলবে। গরম না ঠান্ডা, উজ্জ্বল না ম্লান? প্রথমে সে লাল কাগজটা জানালার আলো ধরল। আহমেদ মুখ কুচকাল, এটা গরম গরম লাগে গি। এরপর নীল কাগজ। মুহাম্মদ ফিসফিস করে বলল, এটা ঠান্ডা, যেন বাতাস। ওমর করিম সোজা হয়ে বসলেন। চোখ বড় বড় হয়ে উঠেছে। তাহলে তারা পার্থক্য করতে পারছে? তিনি নিজেই নিজের কাছে প্রশ্ন করলেন। ইশরাত মাথা নেড়ে বলল, জি স্যার। তারা পুরোপুরি দেখতে না পারলেও আলোর পার্থক্য বুঝতে পারছে। এটাই সবচেয়ে বড় প্রমাণ গি। সেই সময় দরজা খুলে ভেতরে ঢুকল সাইদা বেগম। দৃশ্য দেখে মুখ গম্ভীর হয়ে গেল। মাফ করবেন, কিন্তু স্যার তো স্পষ্ট বলেছেন শিশুদের রুটিনে হস্তক্ষেপ নয়। এটা ঝুঁকিপূর্ণ। ওমর কিছু বলার আগেই মুহাম্মদ উচ্ছ্বাসে বলে উঠল, না আপা, মজার খেলা এটা। আমরা আলো টের পাচ্ছি গি। সাইদা মুখ ফিরিয়ে নীল, অসন্তুষ্ট গলায় বলল, এগুলো তাদের মিথ্যা আশা দিচ্ছে। শেষে ক্ষতি হলে দায় কার? ওমর এবার দৃঢ় গলায় বললেন, যথেষ্ট হয়েছে সাইদা।
7 বছর আমি তোমার কথায়, ডাক্তারদের কথায় চলেছি। ফলাফল শুধু কান্না আর অন্ধকার। আজ প্রথমবার আমি আমার ছেলেদের হাসতে দেখছি। আমি ঝুঁকি নেব সাইদা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল বাড়ির ভেতর ক্ষমতার পালা পাল্টে যাচ্ছে। সেদিন বিকেলে যখন শিশুদের ঘুম পেয়েছিল, ওমর ইশরাতকে ডেকে নিয়ে এলেন নিজের লাইব্রেরিতে। টেবিলে একটা মোটা ফাইল রাখলেন, বাচ্চাদের মেডিকেল রিপোর্ট। এগুলো 7 বছরের রেকর্ড, তিনি বললেন, কণ্ঠে আঘাত মিশ্রিত ক্লান্তি। প্রত্যেকটা রিপোর্ট একই কথা বলেছে, সম্পূর্ণ অন্ধত্ব, অথচ তুমি 1 সপ্তাহেই যা দেখিয়েছ তাতে মনে হচ্ছে সবাই ভুল করেছে। এটা কি সম্ভব? ইশরাত ফাইলটা উল্টে পাল্টে দেখল। একেবারে প্রথম রিপোর্টে গিয়ে চোখ আটকে গেল। 3 মাস বয়সের নোট। সেখানে স্পষ্ট লেখা ছিল, আংশিক আলোর সাড়া, পরে পরীক্ষা দরকার কি, কিন্তু পরবর্তী সব রিপোর্টে সেই লাইন উধাও। শুধু লেখা, কোনো সম্ভাবনা নেই। স্যার, ইশরাত ফিসফিস করে বলল, আপনাদের প্রতারিত করা হয়েছে। আমার মনে হচ্ছে প্রথম পর্যবেক্ষণ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। ওমর করিমের চোখে রাগ আর দুঃখ একসঙ্গে জ্বলে উঠল। তিনি মুঠি শক্ত করে বললেন, যদি সত্যি তাই হয়, তবে শুধু আমার সন্তান নয়, আরও অনেক পরিবার হয়তো প্রতারিত হয়েছে। তার কণ্ঠ ভারী হয়ে এল। ইশরাত, আমি চাই তুমি চালিয়ে যাও, কিন্তু মনে রেখো, এটা শুধু খেলা নয়। এটা হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। ইশরাত মাথা নোয়াল, চোখে দ্বিধা। স্যার, আমি যুদ্ধের জন্যই এসেছি। বাইরে মাগরিবের আজান ভেসে আসছিল। বাড়ির ভেতরে যেন নতুন এক সংকল্প জন্ম নিল, একটি যুদ্ধ যেখানে আলো অন্ধকারকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে। ঢাকার গুলশানের সেই বিশাল বাড়িতে এখন আর আগের মতো নিস্তব্ধতা নেই। একসময় যে প্রাসাদটায় শুধু কান্নার শব্দ ভেসে আসত, সেখানে আজকাল হাসির রোল শোনা যায়। তবুও বাতাসে অদৃশ্য চাপ রয়ে গেছে। ডাক্তারেরা যাকে কি অসম্ভব কি বলে ঘোষণা করেছে, সেটাই এখন বাস্তবে সম্ভব হতে চলেছে। ইশরাত জাহান ঠিক করল, কেবল আলো ছায়া নয়, এবার রং ও আকার নিয়ে কাজ শুরু করবে। তাই সে একদিন বাজার থেকে কিছু সহজ জিনিস কিনে আনল, রঙিন টর্চলাইট, প্লাস্টিকের বল, আর মোটা কালো সাদা দাগওয়ালা কার্ডবোর্ড। খরচ করার মতো বেশি টাকা তার হাতে নেই, তবু নিজের সঞ্চয় ভেঙে জিনিসগুলো নিয়ে এল। পরদিন সকাল। মুহাম্মদ আর আহমেদ দুজনেই বিছানা থেকে ছুটে এল, মুখে উচ্ছ্বাস। ইশরাত বলল, আজ আমরা নতুন খেলা খেলব। আলোর রং চেনা কি? সে টর্চলাইটে লাল কাগজ লাগিয়ে আলো ফেল। কেমন লাগছে? আহমেদ সঙ্গে সঙ্গে উত্তর দিল, গরম, যেন আগুন। ইশরাত এবার নীল আলো ফেল। মুহাম্মদ মুগ্ধ গলায় বলল, ঠান্ডা, যেন বরফ। ওমর করিম দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার চোখে বিস্ময় আর জল জমে উঠল। 7 বছর ধরে তিনি শুনেছেন, কোনো আশা নেই কি, অথচ আজ তার সন্তানরা রঙের পার্থক্য অনুভব করছে। ইশরাত এবার কার্ডবোর্ডে বড় কালো দাগ দেখাল। বলল, বল তো, কোনো দিকে কালো? মুহাম্মদ দ্বিধাহীনভাবে আঙুল তুলল ডান দিকে। আহমেদ বাম দিকে সঠিক ইঙ্গিত করল। ঘর ভরে গেল হাসিতে। হঠাৎ করেই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন হাজিম রাব্বি, সেই ডাক্তার যিনি 7 বছর আগে কি সম্পূর্ণ অন্ধত্ব বলে রায় দিয়েছিলেন। তার চোখে বিরক্তি আর ঠোঁটে কটু হাসি। এসব কি হচ্ছে এখানে? তিনি উচ্চ গলায় বললেন। ওমর হতভম্ব হয়ে দাঁড়ালেন। রাব্বি, আপনি এখানে? ডাক্তার কড়া স্বরে বললেন, স্যার, আমি খবর পেয়েছি আপনি আপনার সন্তানদের নিয়ে বিপজ্জনক পরীক্ষা করছেন। একজন গৃহকর্মীর কথায় বিশ্বাস করছেন? এটা শিশুর জন্য ক্ষতিকর। ইশরাত দৃঢ় কণ্ঠে উত্তর দিল, ক্ষতিকর নয়, বরং জীবন বদলে দিচ্ছে। 7 বছর ধরে আপনি বললেন অন্ধকার ছাড়া কিছু নেই, অথচ এই শিশুরা আজ আলোছায়া, এমনকি রম অনুভব করছে। রাব্বি হেসে উঠলেন। এগুলো মায়াবী খেলা ছাড়া কিছু নয়। শেষ পর্যন্ত যখন তারা কিছুই দেখতে পারবে না, তখন আপনারাই বুঝবেন আমি ঠিক ছিলাম। ঠিক সেই মুহূর্তে মুহাম্মদ বাবার দিকে দৌড়ে এসে চিৎকার করে বলল, বাবা, আলোটা লাল, গরম। আহমেদও যোগ করল, নীল আলো, ঠান্ডা। ওমরের বুক কেঁপে উঠল। তিনি ডাক্তারকে শক্ত গলায় বললেন, রাব্বি, 7 বছরে আপনার চিকিৎসায় আমি শুধু কান্না দেখেছি, আর 3 দিনে ইশরাত আমার ছেলেদের হাসি ফিরিয়ে দিয়েছে। এবার আমি অন্য বিশেষজ্ঞের মতামত নেব।
ডাক্তার মুখ শক্ত করে বললেন, আপনি ভুল করছেন স্যার। এইসব খেলা কেবল মিথ্যা আশাগু। ওমর করিম দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আশা যদি মিথ্যা হয় তবুও আমি সেই আশাতেই বাঁচব। কারণ আজ আমি আমার সন্তানদের হাসতে দেখেছি গি। রাব বিক্ষিপ্ত হয়ে ফাইল হাতে বেরিয়ে গেলেন, চোখে মুখে হুমকির ছাপ রেখে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ঘরে নিস্তব্ধতা নেমে এল। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে এক নতুন অঙ্গীকার জন্ম নিল, যা ডাক্তারদের ভয় দেখানো বা সন্দেহে দমে যাবে না। ওমর করিম ধীরে ধীরে ইশরাতের দিকে তাকালেন। কণ্ঠ ভারী হয়ে গেল, তুমি শুধু আমার ছেলেদের নয়, আমার নিজের জীবনও বদলে দিচ্ছ। আমি বিশ্বাস করতে শুরু করেছি, আলো সত্যিই ফিরে আসতে পারে গি। ইশরাত মাথা নাড়ল। চোখে দীর জ্যোতি। সে জানত, এটাই শুরু। সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড়। হাজিম রাব্বির আকস্মিক আগমন গুলশানের সেই প্রাসাদের ভেতরে যেন এক তীব্র ঝড় তুলে গেল। দরজা বন্ধ হওয়ার পরও তার হুমকি মিশ্রিত কণ্ঠস্বর যেন ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। ইশরাত জাহান চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু চোখে একটুও ভয় ছিল না। সে জানত, লড়াইটা এখন কেবল আলোর সঙ্গে অন্ধকারের নয়, সত্যের সঙ্গে মিথ্যার। ওমর করিম সেদিন রাতে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। লাইব্রেরির টেবিলে 7 বছরের মেডিকেল ফাইলগুলো এলোমেলো ছড়ানো। প্রতিটি পাতায় একই রায়, কোনো সম্ভাবনা নেই কি, কিন্তু দিনের আলোতে তিনি যা দেখেছেন। ইশরাত শান্ত কণ্ঠে এগিয়ে এল। আমি ডাক্তার নই, আর চিকিৎসার দাবি করছি না। আমি কেবল ওদের সঙ্গে খেলছি, আলো, শব্দ আর ছায়া নিয়ে। আর আমি প্রমাণ করেছি তারা পুরোপুরি অন্ধ নয় গে। তদন্ত কর্মকর্তারা বাচ্চাদের কাছে গিয়ে বসেন। মুহাম্মদকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখতে পাও? মুহাম্মদ একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, আলো অন্ধকার বুঝি। আর রঙও, লালটা গরম, নীলটা ঠান্ডা গি। আহমেদ যোগ করল, আমরা ছায়া দেখি যখন আপা হাত নাড়ে গি। ঘরে নিস্তব্ধতা নেমে এল। 2 তদন্ত কর্মকর্তা একে অপরের দিকে তাকালেন। ফরিসুল ধীরে বললেন, এটা যদি সত্য হয় তবে তাদের আগের রিপোর্টগুলো প্রশ্নবিদ্ধ। তারা মেডিকেল ফাইলগুলো চাইলেন। টেবিলে স্তূপ করা কাগজ ঘেটে দেখতে দেখতে থেমে গেলেন প্রথম রিপোর্টের পাতা। সেখানে লেখা ছিল, আংশিক আলোর প্রতিক্রিয়া, ফলোআপ প্রযোজন কি। এরপরের সব রিপোর্টে সেই লাইনটা নেই। মাজিদ কপাল কুঁচকে বললেন, এখানে কিছু গোলমাল আছে। মনে হচ্ছে প্রাথমিক পর্যবেক্ষণ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে গি। ওমর দাঁতে দাঁত চেপে বললেন, তাহলে আমি এত বছর ধরে প্রতারিত হয়েছি। তদন্তকারীরা সংক্ষেপে বললেন, আমরা নূর হামিদার পরীক্ষার ফলাফল দেখতে চাই। সেটাই হবে সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ গি। সেদিন সন্ধ্যায় যখন কর্মকর্তারা চলে গেলেন, ওমর করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা কেবল চিকিৎসার ভুল নয়, হয়তো আরও বড় কোনো ষড়যন্ত্র। ইশরাত শান্ত গলায় উত্তর দিল, যত বড়ই হোক, সত্য একদিন প্রকাশ পাবে। আর আমি বিশ্বাস করি, এবার আর অন্ধকার আমাদের থামাতে পারবে না গি। সেই রাতে মুহাম্মদ আর আহমেদ ঘুমোতে যাওয়ার আগে বাবার পাশে এসে বসে ফিসফিস করে বলল, বাবা, আমরা আলো দেখতে পাই। তুমি কি এখন বিশ্বাস করো? ওমর তাদের জড়িয়ে ধরে চোখের জলে উত্তর দিলেন, হ্যাঁ বাবা। আমি বিশ্বাস করি। নূর হামিদার চেম্বারে যাওয়ার দিন সকাল থেকেই বাতাসে অদ্ভুত উত্তেজনা। গুলশানের সেই প্রাসাদের বাইরে 2টি গাড়ি দাঁড়িয়ে আছে, একটিতে ওমর করিম আর তার যমজ ছেলেরা, অন্যটিতে ইশরাত জাহান। ভেতরে শিশুরা উৎফুল্ল, আবার কিছুটা ভীত। 7 বছর ধরে তারা ডাক্তার মানেই ভয়ানক আলো, ব্যথা আর কঠোর কথা। নূর হামিদা ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি নরম গলায় বললেন, মুহাম্মদ, আহমেদ, তোমরা আমার ছোট্ট অতিথি। আজ আমরা খেলা খেলব, ঠিক আছে? 2 শিশু একে অপরের হাত চেপে ধরল, কিন্তু মাথা নাড়ল সম্মতিতে। পরীক্ষা শুরু হল অত্যাধুনিক যন্ত্র দিয়ে। ছোট্ট স্ক্রিনে ছবি ভেসে উঠছে, আলো ঝলকাচ্ছে। নূর হামিদা ধৈর্য ধরে নির্দেশ দিলেন, যখন আলো দেখবে বলবে হ্যাঁ, যখন ছায়া যাবে বলবে না। আশ্চর্যজনকভাবে 2 শিশু প্রায় সবক্ষেত্রেই সঠিক উত্তর দিল। এটা অবিশ্বাস্য, ডাক্তার মৃদুস্বরে বললেন। ওদের অন্তত 30% কার্যকরী দৃষ্টি রয়েছে, যেটা উন্নয়ন করলে আরও অনেক দূর এগোনো সম্ভব। ওমর করিম অবাক হয়ে তাকিয়ে রইলেন। চোখ ভিজে উঠল। মানে, এত বছর ধরে আমার সন্তানরা সম্পূর্ণ অন্ধ ছিল না? নূর মাথা নাড়লেন, কণ্ঠ ভারী। দুঃখজনকভাবে তাই। সঠিক সময়ে সঠিক থেরাপি পেলে এরা আজ অনেক দূর এগিয়ে যেতে পারত। আপনারা প্রতারিত হয়েছেন গি। ইশরাত পাশে বসে হাত চেপে ধরল। তার চোখে বিজয়ের অশ্রু চিকচিক করছে। আমি জানতাম ওরা পুরোপুরি অন্ধ নয়।
আল্লাহর কৃপায় আজ প্রমাণ মিলল গু। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন দুই তদন্ত কর্মকর্তা, ফরিসুল মজুমদার আর মাজিদ খান। তারা নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। অবশেষে বললেন, আমরা এখন নিশ্চিত আগের রিপোর্টগুলোতে গুরুতর গডমিল আছে। মেডিকেল কাউন্সিল এ ব্যাপারে ব্যবস্থা নেবে গি। ওমর করিমের মুখে দ্বিধা ফুটে উঠল। আমি আদালতে যাব। শুধু আমার সন্তান নয়, যেসব পরিবারকে এই মিথ্যা রোগ নির্ণয় দিয়ে ধ্বংস করা হয়েছে তাদের সবার জন্য ন্যায় চাই গু। নূর হামিদা সম্মতিসূচক মাথা নাড়লেন। আপনি লড়াই করলে আমি পাশে থাকব। চিকিৎসা শুধু ব্যবসা নয়, এটা দায়িত্বও। সেই রাতেই গুলশানের প্রাসাদে ফিরে এসে ওমর ছেলেদের বুকে টেনে নিলেন। মুহাম্মদ ফিসফিস করে বলল, বাবা, আমরা ঢাকার রাত তখন ঘনিয়ে এসেছে। গুলশানের প্রাসাদের ভেতরে আলো জ্বলছে, অথচ সবার মনে চাপা টান। নূর হামিদার পরীক্ষার ফলাফল যে সত্য প্রকাশ করেছে সেটা আর গোপন রাখা যাবে না। ওমর করিম জানেন, এবার শুরু হবে প্রকাশ্য লড়াই। পরদিন সকালে তার অফিসে আইনজীবী এসে হাজির। মোটা ফাইল টেবিলে রেখে বললেন, স্যার, আপনার সন্তানদের মেডিকেল রিপোর্টে জালিয়াতির প্রমাণ রয়েছে। যদি মামলা করেন, আদালত অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে। তবে প্রস্তুত থাকতে হবে, হাজিম রাব্বি ও তার প্রভাবশালী নেটওয়ার্ক সহজে হার মানবে না গি। ওমর করিম মুঠি শক্ত করলেন। আমি 7 বছর ধরে শুধু হতাশা কিনেছি। কোটি কোটি টাকা গিয়েছে, আর আমার সন্তানদের জীবন থেমে গেছে। এবার আমি শুধু ন্যায় চাই না, আমি চাই এই প্রতারণা আর কারো সাথে না ঘটুক গি। অন্যদিকে বাড়ির ভেতরে ইশরাত বাচ্চাদের নিয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে। জানালার পর্দা ধীরে ধীরে খুলে দেয়া হয়, আলো ঢোকে ঘরে। বড় অক্ষরের কার্ড, উজ্জ্বল খেলনা, শব্দের সাথে ভিজুয়াল সিগন্যাল, সব মিলিয়ে এক ধরনের নতুন স্কুল তৈরি হয়েছে প্রাসাদের ভেতরেই। মুহাম্মদ এখন আত্মবিশ্বাস নিয়ে বলছে, এটা লাল বল গি। আহমেদ হাত বাড়িয়ে ঠিকঠাক ধরছে টেবিলে রাখা বট কালো কাপের দিক। প্রতিটি ছোট্ট সাফল্য ঘরটাকে ভরে তুলছে হাসিতে। ওমর একদিন দরজার পাশে দাঁড়িয়ে সব দেখলেন। চোখ ভিজে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আমার সন্তানেরা অন্ধকারে জন্মায়নি, ওদের আলো কেড়ে নেওয়া হয়েছে গি। কিন্তু শত্রুরাও চুপ করে নেই। হাজিম রাব্বি রাজনৈতিক পরিচিতি ব্যবহার করে ফোন করছে বিভিন্ন জায়গায়। একদিন দুপুরে হঠাৎ করে 2 জন সরকারি কর্মকর্তা এসে হাজির। তারা নিজেদের পরিচয় দিলেন বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের বিশেষ পরিদর্শক। আমরা অভিযোগ পেয়েছি, এখানে শিশুদের উপর অবৈধ থেরাপি চালানো হচ্ছে গি। ওমর শান্ত স্বরে উত্তর দিলেন, অবৈধ কিছু নয়। সবকিছু আপনারা চোখের সামনে দেখতে পারেন গি। তদন্ত শুরু হল। মুহাম্মদ ও আহমেদকে ডাকা হল। কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, তোমরা কি কিছু দেখতে পাও? আহমেদ দ্বিধাহীনভাবে বলল, হ্যাঁ, আলো অন্ধকার পার্থক্য করতে পারি। মুহাম্মদ যোগ করল, আমরা রঙও বুঝি। লাল গরম, নীল ঠান্ডা গি। অফিসাররা একে অপরের দিকে তাকালেন। ফাইল উল্টেপাল্টে দেখলেন। প্রথম রিপোর্টে লেখা ছিল আংশিক আলোর প্রতিক্রিয়া কি, কিন্তু পরের সব রিপোর্টে শুধু লেখা কি সম্পূর্ণ অন্ধত্ব গু। ফরিসুল দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা গুরুতর অসঙ্গতি। আমরা বিস্তারিত তদন্ত করব। তবে আপাতত দেখছি শিশুদের কোনো ক্ষতি হয়নি, বরং উন্নতি হচ্ছে গি। ওমর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ইশরাত পাশে দাঁড়িয়ে চুপচাপ হাসল। অন্তত সরকারি কর্মকর্তারা দেখেছেন সত্যের ঝলক। কিন্তু ঠিক সেই রাতে ফোন বেজে উঠল। ওমর রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠ, হাজিম রাব্বি, আপনি যদি এই খেলা না থামান, আমি আদালতে মামলা করব। আপনার গৃহকর্মীকে অবৈধ চিকিৎসার জন্য জেলে পাঠানো হবে গি। ওমর দাঁতে দাঁত চেপে উত্তর দিলেন, আমার সন্তানদের জীবন নিয়ে আর কারও ব্যবসা চলবে না। আপনি চাইলে মামলা করুন, আমি লড়াই করব ঘি। ফোন কেটে গেল। ঘরে এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর তিনি ইশরাতের দিকে তাকিয়ে বললেন, যুদ্ধ শুরু হয়ে গেছে গি। ইশরাত মাথা নাড়ল। হ্যাঁ স্যার। কিন্তু এবার অন্ধকার জিতবে না ঘি। ঢাকার আকাশে তখন বর্ষার মেঘ ঘনিয়ে এসেছে। গুলশানের প্রাসাদের ভেতরে যেন একই রকম চাপা আবহ। ওমর করিম বুঝতে পারছিলেন, হাজিম রাব্বির প্রভাবশালী নেটওয়ার্ক সহজে হার মানবে না। কিন্তু তার হাতে এখন শক্ত প্রমাণ আছে, নূর হামিদার রিপোর্ট। আইনজীবীর সঙ্গে বৈঠকে ঠিক হল, একটি গণমামলা দায়ের করা হবে। শুধু ওমরের পরিবার নয়, যেসব পরিবার একইভাবে প্রতারিত হয়েছে তাদেরও সাথে নেওয়া হবে। সংবাদপত্রের কয়েকজন অনুসন্ধানী সাংবাদিক খবর পেয়ে যোগাযোগ করল। ওমর করিম প্রথমে দ্বিধায় ছিলেন, সন্তানদের নাম প্রকাশ করা তিনি চান না।
কিন্তু সত্য গোপন করলে ন্যায় প্রতিষ্ঠা অসম্ভব। অন্যদিকে বাড়ির ভেতরে ইশরাত জাহান প্রতিদিন বাচ্চাদের নিয়ে নতুন নতুন অনুশীলন করছে। এবার সে কাগজে বটকালো অক্ষর এঁকে দেখাল। এটা কোন অক্ষর? আহমেদ চোখ কুঁচকে একটু থেমে বলল, এটা। এই কি? মুহাম্মদ হাততালি দিয়ে উঠল, হ্যাঁ, আমরা পেরেছি গু। ওমর করিম দরজার পাশে দাঁড়িয়ে সব দেখলেন। চোখ ভিজে উঠল। তিনি ফিসফিস করে বললেন, ৭ বছর আমি অন্ধকারে থেকেছি। অথচ ওরা সবসময় আলো ধরার ক্ষমতা নিয়ে বেঁচেছিল গি। কিন্তু ঠিক সেই সময় আরেকটি আঘাত এল। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পর ওমরকে জানানো হল, রাব্বি তার প্রভাব খাটিয়ে টেলিভিশনে বড় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি ওমরের নাম না নিয়ে বলেছেন, কিছু ধনী পরিবার অবৈজ্ঞানিক পরীক্ষার ফাঁদে পড়ছে। গৃহকর্মীরা সংবাদটি শুনে মুহাম্মদ আর আহমেদ ভয়ে সংকুচিত হয়ে গেল। মুহাম্মদ ফিসফিস করে বলল, বাবা, ওরা আবার আমাদের কষ্ট দেবে না তো? ওমর তাদের বুকের ভেতর টেনে নিলেন। না বাবা, এবার কেউ তোমাদের কষ্ট দিতে পারবে না গি। ইশরাত ধীর গলায় বলল, স্যার, আমাদের প্রতিটি উন্নতি রেকর্ড করতে হবে, ভিডিও, ছবি, লিখিত নোট। এগুলোই হবে আমাদের অস্ত্র। তাই ঠিক হল, প্রতিদিনের অনুশীলন ভিডিও করে সংরক্ষণ করা হবে। বাচ্চারা আনন্দের সাথে অংশ নিল। ক্যামেরায় ধরা পড়ল কিভাবে তারা আলোছায়া পার্থক্য করছে, রং চেনছে, এমনকি ধীরে ধীরে হাঁটছে, সিডি বেয়ে নামতেও শিখছে। কয়েক সপ্তাহ পর যখন সেই ভিডিও সাংবাদিকদের হাতে পৌঁছাল, ঢাকার বড় বড় পত্রিকায় শিরোনাম বেরোল, যমজ শিশুদের ক্ষেত্রে চিকিৎসকদের ভুল নির্ণয়। সত্য প্রকাশ করছে এক গৃহকর্মীর সাহসকে। খবর ছড়িয়ে পড়তেই আরও কয়েকজন অভিভাবক সামনে এলেন। তাদেরও সন্তানদের একইভাবে কি সম্পূর্ণ অন্ধ বলে ঘোষণা করা হয়েছিল। কেউ কেউ বললেন, লাখ লাখ টাকা খরচ করার পরও উন্নতি হয়নি। এখন তারা সবাই মামলায় যোগ দিতে রাজি। ওমর করিমের চোখে দ্বিধাতা ফুটে উঠল। এবার শুধু আমার ছেলেদের জন্য নয়, সব পরিবারের জন্য লড়বু। ইশরাত নিঃশব্দে মাথা নাড়ল। তার চোখে জ্বলছিল অটল বিশ্বাস। সে জানত সামনে আরও ঝড় আসবে, কিন্তু আলো এবার থামবে না। ঢাকার আদালতের বাইরে সেই সকালে অস্বাভাবিক ভিড়। সাংবাদিক, টেলিভিশন ক্যামেরা আর কৌতূহলী মানুষ ভরে গেছে চারপাশে। ব্যানারে বড় বড় হেডলাইন, প্রতারণার অভিযোগে নামী ডাক্তার হাজিম রাব্বি অভিযুক্ত গু। ৭ বছর ধরে যে মানুষ কি চূড়ান্ত রায় দিয়ে পরিবারগুলিকে অন্ধকারে বন্দী করে রেখেছিলেন, আজ তাকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওমর করিম কালো কোট পরে দাঁড়িয়ে আছেন, পাশে তার আইনজীবী। ইশরাত জাহান আড়ালে থাকলেও সাংবাদিকরা তাকে চিনে ফেলেছে। সব শিরোনামে এখন এই নাম, সাহসী গৃহকর্মী, যে মিথ্যা চিকিৎসার জাল ফাঁস করেছে। মুহাম্মদ আর আহমেদ বাবার হাত ধরে আদালতের করিডরে ঢুকল, মুখে আলোর আভা। তারা আর ভয় পাচ্ছে না। কোর্টরুমে বিচারক প্রবেশ করলেন। প্রথমেই প্রমাণ হাজির করা হল নূর হামিদার মেডিকেল রিপোর্ট। স্পষ্টভাবে লেখা, শিশুদের ৩-০ কার্যকরী দৃষ্টি রয়েছে। সঠিক থেরাপি দিলে আরও উন্নতি সম্ভব। কি এর সঙ্গে দেখানো হল ভিডিও ফুটেজ, যেখানে ২ শিশু আলোছায়া চিনছে, রঙের পার্থক্য করছে, এমনকি সিডি বেয়ে নামছে। বিচারক গম্ভীরভাবে প্রশ্ন করলেন, হাজিম রাব্বি, আপনি কিভাবে বলেছিলেন এরা সম্পূর্ণ অন্ধ? রাব্বি অস্থির কণ্ঠে বললেন, স্যার, এরা হয়তো কেবল মায়াবী প্রতিক্রিয়া দিচ্ছে। বৈজ্ঞানিকভাবে। কথা শেষ হবার আগেই ওমরের আইনজীবী দাঁড়ালেন। স্যার, ৭ বছরের মধ্যে প্রথম রিপোর্টে লেখা ছিল আংশিক আলোর প্রতিক্রিয়া। পরে কেন তা উধাও হয়ে গেল? কেন প্রতিবার শুধু সম্পূর্ণ অন্ধত্ব লেখা হল? এখানে কি আর্থিক স্বার্থ জড়িত ছিল না? ঘরে নিস্তব্ধতা নেমে এল। পেছনের সারিতে কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে উঠলেন। আমাদের সাথেও একই হয়েছে, তারা চিৎকার করলেন। আমাদের সন্তানদেরও মিথ্যে বলা হয়েছে গি। বিচারক টেবিল চাপড়ে শৃঙ্খলা ফেরালেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এটা শুধু এক পরিবারের বিষয় নয়। যদি প্রমাণ হয় যে শিশুদের মিথ্যা নির্ণয় করা হয়েছে অর্থ আদায়ের জন্য, তবে এটা গুরুতর অপরাধ। ওমর করিম দাঁড়ালেন, গলা কাঁপলেও কণ্ঠ দৃঢ়। স্যার, আমি কেবল আমার সন্তানদের জন্য ন্যায় চাই না। আমি চাই বাংলাদেশে আর কোনো পরিবার প্রতারণার শিকার না হোক। ৭ বছর আমার ছেলেদের হাসি হারিয়ে গেছে। আজ আমি চাই ওদের হাসি হোক সব শিশুদের আলোর প্রতীকী। ইশরাতের চোখে জল জমে উঠল। মুহাম্মদ আর আহমেদ বাবার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, বাবা, আমরা আলো দেখি। আদালতঘরের নিস্তব্ধতায় সেই কথাগুলো যেন বজ্রপাতের মতো বাজল। সাংবাদিকদের ক্যামেরা ঝলসে উঠল। বিচারক নথি উল্টেপাল্টে দেখলেন।
অবশেষে ঘোষণা করলেন মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে। সব প্রমাণ খতিয়ে দেখা হবে এবং যদি সত্যিই প্রতারণা প্রমাণিত হয় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদালত থেকে বেরোনোর সময় ভিড় করা মানুষ হাততালি দিল। কারো মুখে শোনা গেল আশার আলোচ বলছে ওমর করিম ছেলেদের মাথায় হাত রাখলেন। তার চোখে ভেসে উঠল অটল প্রতিজ্ঞা, যুদ্ধ এখন শেষ হয়নি, কিন্তু আলো এবার জিতবেই। মামলার শুনানি চলল মাসের পর মাস। প্রত্যেক প্রমাণ, প্রত্যেক সাক্ষ্য আদালতের সামনে হাজির করা হল। নূর হামিদার বৈজ্ঞানিক রিপোর্ট, ভিডিও ফুটেজে ধরা পড়া মুহাম্মদ আর আহমেদের উন্নতি এবং আরও কয়েকজন অভিভাবকের অভিযোগ, সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার হয়ে উঠল। এটা শুধু চিকিৎসাগত ভুল ছিল না, বরং একটি পরিকল্পিত প্রতারণা। অবশেষে আদালতের রায় এল। বিচারক গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন হাজিম রাব্বি এবং তার সহযোগীরা দোষী প্রমাণিত। তারা বহু বছর ধরে পরিবারগুলোকে প্রতারণা করে আর্থিক লাভ করেছে। তাদের লাইসেন্স বাতিল করা হল এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হল। কোর্টরুমে শোরগোল উঠল। সাংবাদিকরা ক্যামেরা ঝলকাচ্ছে আর অন্য অভিভাবকরা চোখের জলে কাঁপছিলেন। ওমর করিম মাথা নিচু করে দাঁড়ালেন, তারপর মুহাম্মদ আর আহমেদকে বুকে টেনে নিলেন। ইশরাত জাহান পাশে দাঁড়িয়েছিল, চোখে শান্তির অশ্রু। সেদিন থেকে সবকিছু পাল্টে গেল। গুলশানের প্রাসাদে আর অন্ধকারের নিয়ম নেই। জানালার পর্দা খুলে দেওয়া হয়েছে, সূর্যের আলো ভরে যাচ্ছে প্রতিটি ঘর। বাগানে দৌড়ে খেলছে দুই শিশু, তারা এখন শিখছে কিভাবে চারপাশের পৃথিবীকে দেখা যায়। এক সকালে আহমেদ হঠাৎ চিৎকার করে উঠল, বাবা দেখো, পাখিটা উড়ছে। মুহাম্মদ হাততালি দিয়ে যোগ করল, আর তার রং নীল। ওমরের চোখে জল এসে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে বললেন, আল্লাহ, এত বছর পরে আমার সন্তানদের চোখে আবার পৃথিবী ফিরে এসেছে। ইশরাত ধীরে ধীরে বাগানের বেঞ্চে বসল। তার মনে পড়ল প্রথম দিন যখন সে এই বাড়িতে এসেছিল, চারদিকে শুধু কান্না আর নীরবতা ছিল। আজ সেই নীরবতার জায়গায় আছে হাসি আর উল্লাস। ওমর করিম তার দিকে তাকিয়ে বললেন, ইশরাত, তুমি শুধু আমার সন্তানদের নয়, পুরো জীবনের দিকটাই বদলে দিয়েছ। আমি চাই তুমি আমাদের পরিবারের অংশ হয়ে যাও। ইশরাত মাথা নিচু করে মৃদু হেসে বলল, স্যার, আমি তো অনেক আগেই এই পরিবারের অংশ হয়ে গেছি। সেই মুহূর্তে মুহাম্মদ আর আহমেদ দৌড়ে এসে হাত ধরল দুজনের। আপা, তুমি কি সবসময় আমাদের সাথে থাকবে? ইশরাত চোখে অশ্রু নিয়ে বলল, হ্যাঁ, আমি সবসময় থাকব। ঢাকার আকাশে তখন বিকেলের আলো ঝলমল করছে। সাংবাদিকরা লিখল, অন্ধকার থেকে আলো, যমজ শিশুদের জীবনে আশা ফিরিয়ে দিল এক সাহসী নারী। প্রাসাদের বাগানে হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। যে বাড়িটা 7 বছর ধরে অন্ধকারে বন্দী ছিল, সেখানে এখন আলোর উৎসব। আর এই আলোর ভেতর দিয়ে জন্ম নিল এক নতুন বিশ্বাস। অন্ধকার যত গভীরই হোক, যদি কেউ সাহস নিয়ে এগিয়ে আসে, আলো একদিন অবশ্যই জিতে যায়।